হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আমি তোমাদের শুভঙ্কর স্যার। প্রিভিয়াসে আমি তোমাদের জন্য ওয়েস্ট বেঙ্গল এসএলএসটির জন্য যে বিভিন্ন রকম আপডেটস ভিডিও নিয়ে উপস্থিত হয়েছিলাম, ঠিক সেইভাবে আজ একটি নতুন আপডেট নিয়ে হাজির হলাম। এর আগে তো আমি তোমাদের জন্য বেস্ট বুক সাজেশন এবং সিলেবাস এবং অন্যান্য সংক্রান্ত বিভিন্ন ভিডিও আপলোড করেছি, যা অবশ্যই তোমাদের প্রিপারেশনের জন্য উপকার হয়েছে। আজ যে তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আমি এলাম, এর বিষয়বস্তু দেখো, তোমরা গেজেটে দেখেছো যে তোমরা 60 মার্কসের মধ্যে একটি এমসিকিউ বেসড পরীক্ষা দিতে চলেছ এসএলএসটির জন্য। এর পাশাপাশি যদি তোমরা এই পরীক্ষাটি পাস করে যাও, তারপর তোমাদের 10 নম্বর ইন্টারভিউ থাকছে, 10 নম্বর থাকছে টিচিং ডেমনস্ট্রেশন, 10 নম্বর থাকছে তোমাদের এক্সপিরিয়েন্সের ওপরে এবং 10 নম্বর থাকছে একাডেমিক স্কোর। তো একাডেমিক স্কোর, এক্সপিরিয়েন্স এবং ইন্টারভিউ, এই 30 বাদেও আরেকটি যে 10 নম্বর তোমাদের এখনই ডিসকাস করলাম, তা হলো টিচিং ডেমনস্ট্রেশন। এই টিচিং ডেমনস্ট্রেশন এর ওপর যে 10টি নাম্বার আছে, তার মধ্যে যত ভালো তুমি সেই ডেমনস্ট্রেশনটা প্রেজেন্ট করতে পারবে সেই সকল টিচারদের সামনে, তুমি কিন্তু একটা ভালো মার্কস কিন্তু ক্যারি করতে পারবে। এবার ঘটনা হচ্ছে যে তুমি এখন থেকে কি ডেমনস্ট্রেশন করা উচিত, এই প্রশ্নটি কিন্তু হয়তো আমি ভিডিও দেওয়ার সময় অনেকের মনে প্রশ্ন আসবে, স্যার আমরা তো পড়াশোনা করছি, টিচিং ডেমনস্ট্রেশন না হয় পরে করে নেব। এই ভুলটি কিন্তু তোমরা করো না, কারণ তখন পরীক্ষা হয়ে যাওয়ার পর বা রেজাল্ট আসার পর কিন্তু তুমি যথাযথ টাইম পাবে না নিজেকে সঠিকভাবে তৈরি করে নেওয়ার জন্য। আমি বলবো প্রথম দিন থেকেই তোমরা এই ধরনের একটা মানসিকভাবে প্রস্তুতি হয়ে নাও যে আমি পাস করে গেছি বা আমি পাস করতে চলেছি, এরকমভাবে একটা মানসিক প্রস্তুতি নিয়ে তোমরা এগো, যাতে ইন্টারভিউ এবং টিচিং ডেমনস্ট্রেশন তখন গিয়ে তোমরা কোনো সমস্যার সম্মুখীন না হবে। তাই আমি এই দিকটিকে লক্ষ্য করে তোমাদের টিচিং ডেমনস্ট্রেশন নিয়ে কিন্তু এই ভিডিওটি করছি। তো দেখো, আজকে আমি তোমাদের জন্য প্রাচীন ভারত থেকে ভালো ভালো যে টপিকগুলো আছে সেই টপিকগুলোর নাম বলে দেব। তোমরা এর মধ্যে নিজের ইচ্ছা মতো যে কোনো একটি বা দুটি টপিক তৈরি করে রাখবে। আমি আর একটা কথা বলে দিচ্ছি তোমাদেরকে, তোমরা যখন টিচিং ডেমনস্ট্রেশন দিতে যাবে, সেখানে কিন্তু মোট তোমরা যে 4টি দিক আমাদের, প্রাচীন ভারত, মধ্যযুগে ভারত, আধুনিক যুগে ভারত এবং এর পাশাপাশি আছে আধুনিক ইউরোপ, এই প্রত্যেকটি জায়গা থেকে অন্তত করে একটি বা দুটি, আমি বলবো অন্তত করে একটি টপিক তোমরা কিন্তু তৈরি করে নিয়ে যাবে নিজেদের টিচিং ডেমনস্ট্রেশনের জন্য। তো আমি এখন এক এক করে সেই নামগুলো বলছি, টপিকগুলোর তোমরা দেখে নাও। আমি বলছি এটা কিন্তু ফাইনাল না, পরে হয়তো আমি আরও 2-1টা ইনক্লুড করতেই পারি, বা তোমাদের যদি মনে হয় স্যার আমি এই টপিকটা ছাড়া এইটা নিয়ে করতে চাই, করতেই পারো। তবে আমি একটা প্রাথমিক একটা প্রিলিমিনারি তোমাদের লিস্ট করে দিচ্ছি, তোমরা দেখো পছন্দ করে এর মধ্যে থেকে যে কোনো তোমরা কিন্তু বেছে নিয়ে রাখতে পারো। তো আমি এক এক করে নামগুলো বলছি, পাশাপাশি তোমরা স্ক্রিনে দেখতে পাবে। প্রাচীন ভারত থেকে যে প্রথম আমি টপিকটি বলবো তা হলো হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা, টাউন প্ল্যানিং অফ হরপ্পান সিভিলাইজেশন। খুব একটি ভালো টপিক এটি হতে চলেছে, তো চাইলে তোমরা যে কেউ এই টপিকটা বেছে নিতে পারো। দ্বিতীয় যে টপিকটি বলবো, হরপ্পা সভ্যতার লোকেদের অর্থনৈতিক জীবন, তারা ব্যবসা বাণিজ্য, কৃষিকাজ, চাষাবাদ যা যা করতো, এটা নিয়ে একটা টপিক তুমি তৈরি করতে পারো। হরপ্পা সভ্যতার পতন সংক্রান্ত আলোচনা, ঐতিহাসিকদের যে বিভিন্ন আলোচনা করেছে, এটি 3 নাম্বার আমি রাখছি। 4 নাম্বার হিসেবে আমি যে একটা টপিকের নাম বলছি তা হলো বৈদিক আর্যদের ভারতে বসবাস। দেখো, আর্যরা বিদেশ থেকে ভারতে এসেছিল কি না, এটা নিয়ে একটা কন্ট্রোভার্সিয়াল জায়গা, একটা ডিবেট আছে। তো আমি ডিবেটের মধ্যে যদি না গিয়ে আমরা বলছি যে ভারতে আর্যরা কোথায় বসবাস করতো। তোমরা যদি ক্লাস 6-এ আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে স্কুলগুলো আছে, সেখানে যদি ক্লাস 6-এর যে ইতিহাস বইটি দেখো, সেখানে তুমি বেদের ভূগোল বলে একটি টপিক আছে, ছোট্ট একটি প্যারা আছে, ওই জায়গাটাকে তুমি যদি ডিটেলস করে পড়তে পারো, ভালো একটি টপিক হয়ে যাবে ডেমনস্ট্রেশনের জন্য। ঠিক আছে, তো বৈদিক যুগ থেকে বেদের ভূগোল, এর পাশাপাশি চতুরাশ্রম কথা, তোমরা জানো 4টি আশ্রম ছিল, বর্ণাশ্রম, চতুরাশ্রমে 4টি আশ্রম কথা, পাশাপাশি তোমরা বর্ণাশ্রম কথাটাকেও রাখতে পারো। তারপরে এর পরের আমি যেটা বলবো 6 নাম্বার হিসেবে,
বৌদ্ধ মহাসংগীতি বা মহাসম্মেলন, যে 4টি বৌদ্ধ মহাসম্মেলন হয়েছিল, সেটি সুন্দর করে তুমি কিন্তু ডেমনস্ট্রেশনে উপস্থাপন করতে পারো। খুব ভালো টপিক হতে পারে এটি। আর তারপরে এছাড়াও রাখতে পারো কি চতুর্যাম বা পঞ্চমহাব্রত। তোমরা জানো 23তম তীর্থঙ্কর পার্শ্বনাথ চতুর্যাম তত্ত্ব দিয়েছিলেন এবং পরবর্তীকালে মহাবীর তার সাথে তিনি যুক্ত করে দিয়েছিলেন, আর নাম হয়েছিল পঞ্চমহাব্রত। তো এইটা সম্পূর্ণভাবে একটি তুমি ডেমনস্ট্রেশন তৈরি করে ওখানে প্রেজেন্ট করতে পারো। এরপরে যে আমি টপিকটির নাম বলবো, 8 নম্বর যে টপিকটির নাম বলবো, তাহলে অর্থশাস্ত্রেও। শুধুমাত্র অর্থশাস্ত্র আমি কথা বলছি না, এখানে মেনলি তুমি দেখাতে পারো রাজ্যের সপ্তাঙ্গ থিওরি। সপ্তাঙ্গ থিওরিটার মধ্যে কী ছিল, সেটি কেন গুরুত্বপূর্ণ, এইটিও তুমি কিন্তু প্রেজেন্টেশন করতে পারো। 9 নম্বর আমি বলবো সপ্তজাতি তত্ত্ব। মেগাস্থিনিস, যিনি বিদেশ থেকে যিনি ভারতে আসা প্রথম রাজদূত ছিলেন এবং ভারতে এসে তিনি একটি বই লিখেছিলেন, তোমরা জানো প্রত্যেকের বইটির নাম ইন্ডিকা। এই ইন্ডিকা বইতে কি আছে, সপ্তজাতি তত্ত্ব দেওয়া আছে। এইটি নিয়েও তুমি কিন্তু সুন্দর একটি প্রেজেন্টেশন তৈরি করতে পারবে। এরপর বলছি, দেখো এরপরে যেগুলো টপিকগুলো বলছি আরো সুন্দর সুন্দর টপিক আছে। তো আমি যে এর আগে বললাম মোটামুটি 9 টপিক বলে ফেলেছি। এরপরে আরো টপিক আছে প্রাচীন ভারতে। দেখো 10 নম্বর যে টপিকটি বলছি তা হলো অশোকের শিলালিপি। খুব সুন্দর একটি টপিক, কিন্তু এটা সাহসিকতার মাধ্যমে কিন্তু চুজ করতে হবে, কারণ শিলালিপিগুলোর নাম কোথা থেকে পাওয়া গেছে এই সংক্রান্ত ধরনের কোশ্চেন তোমাকে জিজ্ঞেস করবে। যেসব টপিকগুলো বলছি শুধু নিয়ে নিলে হবে না, ওগুলো সম্পর্কে তোমাকে ইন ডিটেলস পড়তে হবে। তাই আমি বলছি এখন থেকে তোমরা তৈরি করে রাখো, যে কোনো 1টি বা 2টি বেছে নাও, এখন থেকে পড়তে থাকো, প্রত্যেকদিন প্র্যাকটিস করো, আয়নার সামনে বা নিজে নিজে প্র্যাকটিস করো। হ্যাঁ, তো 10 নম্বর টপিক বললাম অশোকের শিলালিপি। 11 নম্বর টপিক আমি বলবো অশোকের ধর্ম। এটিও খুব সুন্দর একটি টপিক। 12 নম্বর যে টপিকটা আমি বলবো তা হলো গুপ্ত যুগের মুদ্রা ব্যবস্থা। খুব সুন্দর একটি টপিক, এটি নিয়েও তুমি কিন্তু তৈরি করতে পারো তোমার প্রেজেন্টেশন। অথবা এই যুগের বৈদেশিক বাণিজ্য। তোমরা জানো গুপ্ত যুগে রোমের সাথে ভারতের খুব ভালো একটি বাণিজ্য সম্পর্ক হয়েছিল, তো এটা সম্পর্কে তুমি করতে পারো। এরপরে যেটি বলবো 13 নম্বর তা হলো সমুদ্রগুপ্তের দিগ্বিজয়। খুব সুন্দর একটি টপিক। কিন্তু সমুদ্রগুপ্ত উত্তর ভারত এবং দক্ষিণ ভারতে জয় করেছিল, সেখানে কোন রাজাকে তিনি পরাজিত করেছিলেন, সেখান থেকে তিনি নীতি নিয়েছিলেন তোমরা জানো, মোক্ষানুগ্রহ নীতি, যেটি পরবর্তীকালে সুলতান আলাদিন খলজিও গ্রহণ করবে। তো এই সম্পর্কে কিন্তু সুন্দর একটি তুমি আলোচনা তৈরি করতে পারবে। এরপর নবরত্ন, তোমরা জানো দ্বিতীয় চন্দ্রগুপ্তের দরবারে নবরত্ন ছিল, তো এটা নিয়ে করতে পারো। সেই নবরত্নের মধ্যে যেমন কালিদাস, শঙ্কু, এরকম বিখ্যাত বিখ্যাত ব্যক্তিরা ছিলেন, তো এটা নিয়ে সম্পর্কে করতে পারো। অথবা গুপ্ত যুগের গিল্ড ব্যবস্থা, খুব সুন্দর একটি টপিক, কিন্তু এটি নিয়েও প্রেজেন্টেশন করতে পারো। এরপরে যে টপিকটি আমি বলবো তা হলো মাৎস্যন্যায়। মাৎস্যন্যায় কিন্তু ডিরেক্ট তোমাদের সিলেবাসে নেই, কিন্তু তোমরা যদি ক্লাস 7-এর বই দেখে থাকো তো সেখানে কিন্তু সুন্দরভাবে দারুণ করে মাৎস্যন্যায়ের গুরুত্ব নিয়ে আলোচনা করা আছে, তোমরা এটা নিয়ে করতে পারো। তো আমি মাৎস্যন্যায়টা রাখছি এর সাথে। আর তারপর আমি রাখবো যে লাস্ট আর 2-1টা কথা বলছি, তার মধ্যে একটি হলো পাল যুগে বাংলার শিক্ষা ব্যবস্থার উন্নতি। তোমরা জানো পাল যুগে ধর্মপাল একজন বিখ্যাত রাজা ছিলেন। তিনি কি করেছিলেন, তিনি অনেকগুলি তোমার জানো মহাবিহার স্থাপন করেছিলেন। তো এই যুগে যে শিক্ষা ব্যবস্থার উন্নতি হয়েছিল সেটা নিয়েও তুমি কিন্তু একটা প্রেজেন্টেশন তৈরি করতে পারো। এরপরে সেন যুগ আছে, সেখান থেকে সেন যুগে যে বাংলার উন্নতি, হ্যাঁ, বা সে যুগে কলিঙ্গ কথা হয়েছিল, তো সেগুলো নিয়েও করতে পারো। সেন যুগে সাহিত্য নিয়ে করতে পারো। তো এই যে এতগুলো টপিক আমি বললাম, এর মধ্যে তোমরা কি করবে, 1টি বা 2টি টপিক প্রত্যেকে নিজের নিজের টপিক বেছে নাও এখনই, নিয়ে তোমরা কিন্তু এগোতে হবে। তো আশা করছি প্রাচীন ভারত সম্পর্কিত যে ডেমনস্ট্রেশন টপিক সেটি তোমরা বুঝতে পারলে। আমি মোটামুটি তোমাদেরকে 16-17টা মতন টপিক বলে দিলাম। দেখো তুমি চাইলে এর বাইরে গিয়েও নিজের মতো করে টপিক বেছে নিয়ে করতে পারো, সেটা তোমার একদম নিজস্ব ব্যাপার। আমি তোমাদেরকে শুধু একটু ধরিয়ে দিলাম, চাইলে এখান থেকে বেছে নাও। আমি বলবো এখান থেকে বেছে নাও। আর এই টপিক যাবতীয় সম্পর্কিত আমি তোমাদের একটি করে প্রত্যেকটি টপিক থেকে প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ এবং আধুনিক যুগ প্রত্যেকটি থেকে একটু ডেমো তোমাদের করে দেখাবো, ভিডিও দিয়ে দেবো। তো তোমরা এখান থেকে আরও সুবিধা হবে। এখন বর্তমানে তোমাদের কাছে 1টি বা 2টি বেছে নাও, নিয়ে এইগুলো থেকে তোমরা নিজের টেক্সট পড়ার পাশাপাশি এই টপিকগুলো নিয়েও তৈরি করে নেবে। ঠিক আছে? তো আশা করছি এটা তোমাদের খুব উপকার একটা ভিডিও
তৈরি হতে চলেছে এবং এই ধরনেরই আরও ভিডিও তোমাদেরকে মধ্যযুগের, আধুনিক যুগের আর আধুনিক ইউরোপের এরকম করে আমি টপিক তোমাদেরকে বেছে দেবো, তোমরা বেছে নিয়ে সেখান থেকে তৈরি করে নেবে। ওকে, তো আজ এই পর্যন্তই। আশা করছি ভিডিওটি তোমাদের খুব মূল্যবান হতে চলেছে। এইভাবে আমাদের সাথে জুড়ে থাকো এবং আমাদের সাথে জুড়ে থাকার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আগামীতে এইরকম আরও ভালো ভালো ভিডিও তোমাদের জন্য আমি আনতে চলেছি এবং ক্লাস রিলেটেড ভিডিও তোমাদেরকে আমি প্রোভাইড করতে চলেছি। আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সবাই নিজের বেস্ট যে প্রিপারেশনটা চালিয়ে যাও। ধন্যবাদ।